আজকে আমরা যে চ্যাপ্টারটা করব তার নাম হচ্ছে আলো, চ্যাপ্টার নাম্বার 5। তো আলো কি? আলো হলো কি এক প্রকার শক্তি, যা কি করে আমাদের দৃশ্যে সাহায্য করে। আমাদের চোখ আলো যখন পড়ে আমরা দেখতে পাই শক্তি। তো আলো আমাদেরকে দৃশ্যে সাহায্য করে। তো আজকে আমরা এটা ক্লাস 9-ও ছিল আলো, কিন্তু কিছু জিনিস আগে রিভিশন দিয়ে নিই কী কী যেগুলো লাগবে এখানে আলো করার জন্যে। তো প্রথম হলো আলোর প্রতিফলন। প্রতিফলন আলোর প্রতিফলন সবারই হয়তো মনে আছে। আলোর প্রতিফলন কি, যে এরকম যদি প্লেন সারফেস হয়, মানে সমান সারফেস হয়, বা যদি আঁকা বাঁকা সারফেসও হয়, তো কি হয়, আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি। এটা আপতিত রশ্মি আর এটা প্রতিফলিত রশ্মিও বাড়াচ্ছে। ঠিক একই রকমভাবে যদি এরকম আঁকা বাঁকা সারফেস হয় তাও হবে এক জিনিসই। দেওয়ালের মধ্যে যেমন হয় প্রতিফলনই হয়, চাঁদের গাও প্রতিফলন হয়, আঁকা বাঁকা চাঁদের গা। এটা কাঁচের মধ্যে, এটা দেওয়ালের মধ্যে, এমনি যে কোনো রাফ সারফেস, উঁচু নিচু সারফেসের মধ্যে। তো প্রতিফলন কি হয়, দেওয়ালের মধ্যে কাঁচের মধ্যে যেমন যদি আর একটা রশ্মিও থাকতো তাও সমান্তরাল যেত, কিন্তু এখানে যদি পড়তো তাহলে দেখা যেত পরেরটা এদিকে যাচ্ছে। তো এইভাবে তো কোনো জিনিস তৈরি হতো না এখানে, প্রতিবিম্ব। তো তো এটা আমাদের ছিল হচ্ছে প্রতিফলন। তো প্রতিফলনের জন্য সূত্র ছিল, দুটো সূত্র ছিল, সবার মনে আছে। তো প্রথম সূত্র কি ছিল, যে কি ছিল প্রথম সূত্র? প্রতিফলনের জন্য প্রথম সূত্র ছিল, প্রতিফলনের যদি এটা যদি লম্ব হয়, এটা যদি যে বিন্দুতে আপতন হবে, তো মনে করি এটা আপতিত রশ্মি, এটা একটা কাঁচের ফলক যদি হয়, তাহলে কি হবে, যে আপতিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি কি হবে, একই সমতলে থাকবে। এই একই তলে থাকবে, এরকম কোনোদিনই হবে না যে এদিকে আলো এদিকে অভিলম্ব কিন্তু রশ্মি বের হয়ে আসে। একই সমতলে থাকতে হবে সবাইকে। এই 1, 2 আর 3, এই তিনজন একই সমতলে থাকবে। আপতিত রশ্মি, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব আর প্রতিফলিত রশ্মি, এই তিনজনই একই তলের মধ্যে, সমতলের মধ্যে থাকবে। এটা প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি ছিল? দ্বিতীয় সূত্র ছিল যে আপাতন কোণ আর প্রতিফলন কোণ কি হবে, আপাতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ আর প্রতিফলন কোণ কি হয়, সমান হয়। এই দুটো সূত্রই ছিল আমাদের প্রতিফলনে, ক্লাস 9-এ ছিল। তাছাড়া মনে করার জন্য আরেকটা জিনিস বলি, রশ্মি কি, রশ্মির ডেফিনিশন ছিল না ক্লাস 9-এ, তাও আমাদের জেনে রাখা উচিত রশ্মি কি জিনিস। আমি যে বলছি বারবার করে রশ্মি, তো রশ্মি কি জিনিস? মনে করি একটা বাল্ব জ্বলছে, এটা একটা বাল্ব। তো এই বাল্বটা যদি জ্বলে তাহলে কি হবে? বাল্বটা যদি জ্বলে তাহলে এর চারিদিকে আলো হবে, তারপরে আরও চারিদিকে আলো হবে, তারপরে আরও চারিদিকে আলো হবে। তো আমি যদি এই প্রত্যেকটা গোলকের একটা করে লম্ব টানি, যেটাকে 90 ডিগ্রিতে ছেদ করে সবাইকে, তো এই যে এই লম্বগুলোকে যদি টানি, তা দেখবো এরকম অসংখ্য লম্ব পাবো, এরকম অসংখ্য লম্ব পাবো। তো প্রত্যেক এই যদি আমি যদি বাল্বটাকে এই দাগগুলো যদি মুছে দিই, যেটা পাবো সেটা হচ্ছে এরকম অসংখ্য আমরা পাবো লম্ব, দাগগুলোকে যদি মুছে দিই। তাহলে কি হচ্ছে, এই লম্বগুলোকে আমরা বলি হচ্ছে কি, রশ্মিগুচ্ছ। এই লম্বগুলোকে আমরা বলবো রশ্মিগুচ্ছ। আর এর মধ্যে একটাকে বলবো হচ্ছে রশ্মি। তো বোঝা যাচ্ছে যে একটা রশ্মির কথা বলা হচ্ছে প্রত্যেকটা জায়গায়। এই লম্বগুলোর মধ্যে এতগুলো লম্ব, অসংখ্য লম্ব, তার মধ্যে একটা, মনে করি এটা বা এটা, এদেরকে বলবো হচ্ছে রশ্মি। তো এই চ্যাপ্টারে আমরা পড়বো হলো গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণ দুই প্রকারের দেখতে পাচ্ছি। গোলীয়, যদি এটা গোলক হয়,
এটা যদি একটা গোলক হয়, তাহলে গোলীয় দর্পণ কীভাবে দুই প্রকারের হয়? এই গোলকের ভিতর দিকে মার্কারি দেওয়া বা বাইরের দিকে মার্কারি দেওয়া, তো দুই প্রকারের হয়। একটা হয় গোলকের ভিতর দিকে, একটা হয় গোলকের বাইরের দিকে। তো যেটা গোলকের ভিতর দিকে সেটাকে আমরা বলবো উত্তল, আর যেটা বাইরের দিকে সেটাকে আমরা বলবো অবতল। এটা ভুল হওয়ার কোনো চান্স নেই। উত্তরে দেখতে পাচ্ছি গোল, কাজে গোল। অবতলের ভিতর দিক থেকে গোল, কাজে ভিতর দিকে গোল। ইংরেজিতে একে বলি আমরা কনভেক্স, আর একে বলি কনকেভ, কেননা গুহা, ভিতরে ঢোকা যায়, কেভ। আর ভেক্স মানে উঁচু, ভেক্স। আচ্ছা, তো তো দুই ধরনের আমাদের গোলীয় দর্পণ, উত্তল আর হলো অবতল। তো উত্তল দর্পণ আর অবতল দর্পণ। উত্তল দর্পণের বাইরের দিকে আলো পড়বে, গোলকের বাইরের দিকটা। অবতল দর্পণের গোলকের ভিতর দিকটা। তো আমাদের দুই ধরনের গোলীয় প্রতিফলক, গোলীয় দর্পণ, উত্তল আর হলো অবতল। তো এখান থেকে আমাদের কিছু জিনিস আগে জেনে রাখা উচিত। প্রথমত হচ্ছে মেরু। তো মেরু কি? প্রথম মেরু। তো মেরু কি? এই যে উত্তল দর্পণ বা অবতল দর্পণ, তার যে মধ্যবিন্দু, এই যে মাঝখান, এদিকে আর এদিকে করে মাঝখান যে জায়গাটা, এটাকে বলবো হচ্ছে আমরা মেরু। তো উত্তল দর্পণের মধ্যবিন্দুকে বলবো উত্তল দর্পণের মেরু, অবতল দর্পণের মধ্যবিন্দু বলবো অবতল দর্পণের মেরু। এটা অ্যাকচুয়ালি এরকম হবে না দেখতে, এরকম হয় অনেকটা। উত্তল দর্পণ বলি বা অবতল দর্পণ বলি, এটা কি হয়? এরকম একটা গোল হয় আর একটু বেঁকা থাকে এদিকটা, বেশি অনেক বেঁকা হয়ে গেল, কিন্তু এত বেঁকা না। এর মাঝখানে এই যে যদি কার্ভ যদি চিন্তা করতাম, এর ঠিক মাঝখানে, এটা দেখে মনে হচ্ছে না মাঝখানে, কিন্তু এটা 3D-তে, তাই জন্য এটা মাঝখান। তো এর মাঝখানের বিন্দুটাকে বলবো হচ্ছে মেরু, উত্তলের জন্য অবতলের জন্য। যদি এটা অবতল হতো তাহলে এদিকটা মার্কারি করা আছে, আর যদি উত্তল হয় তাহলে ভিতর দিকটা এদিকটা মার্কারি করা থাকবে। তো মেরু। তারপর আছে হচ্ছে বক্রতা কেন্দ্র। তো আমরা জানি উত্তল দর্পণ বলি বা অবতল দর্পণ বলি, দুজনেই হচ্ছে একটা গোলীয় তলের অংশ। এটা গোলক হলো না, আরো ভালো গোলক আঁকা যায়। এটা মনে করি আমি হাত দিয়ে আঁকছি, গোলক অত ভালো হবে না। তো এটা মনে করি একটা গোলক। তো এই যে উত্তল দর্পণ বা অবতল দর্পণ, মনে করি উত্তল দর্পণ বা অবতল দর্পণ, যেই গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে আমরা বলবো কি? আমরা বলবো হচ্ছে কি বলবো? আমরা বলবো বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র বলবো। তো কি বললাম? উত্তল দর্পণ বা অবতল দর্পণ যে গোলীয় তলের অংশ, সেই গোলীয় তলের যে গোলকটা, তার মধ্যবিন্দুকে বলবো, বা তার মধ্যবিন্দু না, তার কেন্দ্রকে বলবো আমরা বক্রতা কেন্দ্র। তো বক্রতা কেন্দ্র। আর আমরা আগে বলছি মধ্যবিন্দুকে, দর্পণের মধ্যবিন্দুকে বলি হচ্ছে মেরু। এটাকে বলি হচ্ছে মেরু, এটার জন্য এটা মেরু, আর এটার জন্য হচ্ছে এটা বক্রতা কেন্দ্র। তো মেরু ও বক্রতা কেন্দ্রকে যে সরলরেখা জোড়া দেয়, তাকে আমরা বলবো হলে, এটাকে, এই রেখাটাকে বলবো হচ্ছে কি? প্রধান অক্ষ। প্রধান অক্ষ। আর মেরু ও বক্রতা কেন্দ্রের মাঝে যে অর্ধেক দূরত্ব, তাকে আমরা বলবো বক্রতা, অর্ধেক দূরত্ব না, সরি, একে ফোকাস বলবো। আমরা ফোকাসে পরে যাব। এই যে মেরু আর বক্রতা কেন্দ্রের মধ্যে যে দূরত্ব, এটাকে বলবো আমরা কি? এখানে এই দুটো আছে আমাদের বলার জন্য, এটাকে আমরা বলবো হলো বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। তো হিজিবিজির মধ্যে বলি, উত্তল দর্পণ বা অবতল দর্পণ যে গোলকের অংশ, উত্তল দর্পণ বা অবতল দর্পণ,
সেই গোলকের কেন্দ্রকে বলবো বক্রতা কেন্দ্র 1। উত্তল দর্পণের মধ্যবিন্দু বা অবতল দর্পণের মধ্যবিন্দুকে আমরা বলবো মেরু বা মধ্যবিন্দু। আর মধ্যবিন্দু ও বক্রতা কেন্দ্রের মধ্যে যে সরলরেখা তাকে আমরা বলবো কি প্রধান অক্ষ। আর মেরু ও বক্রতা কেন্দ্রের মধ্যে যে দূরত্ব তাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। একদম সোজা কথা। এখানে কিন্তু দুটো প্রধান অক্ষ আছে, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, আমরা দুটো আয়নার জন্য কল্পনা করছিলাম। যদি সমতল দর্পণের কথা ভাবতাম আমরা তাহলে কি হতো, এটা বোঝা গেল। সমতল দর্পণের কথা যদি বলতাম তাহলে কি লিখতাম, তাহলে কি ভাবতাম, মনে করি এটা সমতল দর্পণ। তো সমতল দর্পণ যদি আমি ভাবতাম যে তাহলে বক্রতা কেন্দ্র কোথায়, তো অ্যাকচুয়ালি বক্রতা, এটা যদি অনেক বড় গোল হতো তাহলে বক্রতা কেন্দ্র অনেক 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 দূরে থাকতো। তো এটা আমরা তাই জন্য বলি সমতল দর্পণের বক্রতা কেন্দ্র হলো সমতল দর্পণের বক্রতা কেন্দ্র হচ্ছে অসীম দূরত্বে। অসীম দূরত্বে সমতল দর্পণের বক্রতা কেন্দ্র অসীম দূরত্বে। আচ্ছা, এর সঙ্গে আরও কিছু জিনিস এখানটা আছে, সেটা হলো উপাক্ষীয় রশ্মি আর হলো প্রান্তীয় রশ্মি। এই দুটো জিনিসও জেনে রাখা উচিত। প্রান্তীয় রশ্মি কি, উপাক্ষীয় রশ্মি কি। আমি মনে করি এটা একটা অবতল দর্পণ। তো আমরা জানি এর প্রধান অক্ষ যে কিনা মেরু আর কেন্দ্রকে জোড়া দেয়, এটা মেরু যাকে ও দিয়ে লিখতেছি, যেটা কেন্দ্র তাকে সি দিয়ে লিখছি। তো মেরু আর কেন্দ্রকে জোড়া দেয় প্রধান অক্ষ। তো যেই রশ্মিগুলো এর কাছাকাছি, যেগুলো এর কাছাকাছি তাদেরকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি, আর যেগুলো দূরে এখান থেকে তাদেরকে আমরা বলবো প্রান্তীয় রশ্মি। প্রধান অক্ষের কাছাকাছি রশ্মিকে বলবো উপাক্ষীয় রশ্মি, প্রধান অক্ষের দূরের রশ্মিকে বলবো প্রান্তীয় রশ্মি। তো এই পর্যন্ত হলো আমাদের গোলীয় দর্পণ। তো এবার আসি অপসারী আর অভিসারী। তো অভিসারী রশ্মি কাকে বলে? অভিসারী রশ্মি, মনে করি এটা একটা বিন্দু। তো রশ্মি যদি এই বিন্দু থেকে শুরু হয় আর ছড়িয়ে যায় চারিদিকে তাহলে একে বলবো অপসারী। আর রশ্মি যদি এক বিন্দুতে মিলিত হয় তাহলে একে বলবো অভিসারী। এটা অপসারী, এটা অভিসারী, ভ প, অপসারী আর অভিসারী। অপসারী আর অভিসারী। তো এখানে দেখব কোথায় অপসারী আর কোথায় অভিসারী, ভালো করে বুঝবো। তো মনে করি এটা আমাদের অবতল দর্পণ আর এটা আমাদের উত্তল দর্পণ। তো এটা প্রধান অক্ষ, এটার জন্য এটা প্রধান অক্ষ, এদিকেও দিয়ে রাখি অল্প। তো মনে করি একটা অপসারী রশ্মি ও বিন্দু থেকে আসে, এই ও বিন্দু থেকে অপসারী রশ্মি আসে। তো এখানে যদি আসে তাহলে কি হবে, এর বক্রতা কেন্দ্র মনে করি এটা সি। তো এটা বক্রতা কেন্দ্র, তো এই রশ্মিকে এদিকে ঠেলে দিবে। আমরা জানি প্রতিফলনের ফলে এই রশ্মিটা এদিকে আসবে। একইভাবে যদি বক্রতা কেন্দ্র এটা হয়, আমি যদি অবিলম্বটা নিই তাহলে প্রতিফলনের ক্ষেত্রে এই বিন্দুতে মিলিয়ে দিবে। তো দেখতে পাচ্ছি অপসারী রশ্মি ছিল, তাকে কি করলো, তাকে এক বিন্দুতে মিলিয়ে দিল, অভিসারীতে রূপান্তরিত করলো। আবার এখানে যদি চিন্তা করতেন একই জিনিস হবে, এখানে ছিল, এখানে যদি দুটো রশ্মি যায় তাহলে কি হচ্ছে, এদিকে তো হয় না বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র এদিকে হয়। তো একইভাবে এদিকে পাঠিয়ে দিচ্ছে, এদিকে পাঠিয়ে দিচ্ছে। তো বক্রতা কেন্দ্র এটা অবজেক্ট, এটা পি ধরি, এটা তাহলে সুবিধা হয়। তো বক্রতা কেন্দ্র আর হচ্ছে, তো মনে করি পি এর থেকে আসা অবজেক্ট, পি এর থেকে আসা একটা আলো কি হচ্ছে, দেখতে পাচ্ছি একে ছড়িয়ে দিচ্ছে একদিকে। তো এটা অপসারী ছিল, একেও অপসারী বানালো, অপসারী ছিল, অপসারী বানালো। এটা অভিসারী ছিল, এটাও অপসারী ছিল,
কিন্তু একে দেখতে পাচ্ছি কি করলো, একে অভিসারী বানিয়ে দিল, এক বিন্দুতে মিলিয়ে দিল। তো আমরা বলতে পারি যে অবতল দর্পণ অভিসারী, উত্তল দর্পণ অপসারী, 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 অভিসারী। আবার যদি ঠিক একই রকমভাবে যদি সমান্তরাল রশ্মি হতো, সমান্তরাল রশ্মিগুচ্ছ, তো কী করতো সমান্তরাল রশ্মিগুচ্ছকে অবতল দর্পণ কী করতো, একটা বিন্দুতে নিয়ে এসে মিলিত করতো। তো অবতল দর্পণ এক বিন্দুতে নিয়ে এসে মিলিত করে ফোকাসে, সে আমরা জানি না ফোকাসে, কিন্তু মনে করি এফ মিলিত করে। তো এই ক্ষেত্রে বলবো হলো কি, দেখতে পাচ্ছি এক বিন্দুতে মিলিত করছে, মানে অভিসারী, একই কথা। আর ওখানে যদি করতাম তাহলে কি হতো, যদি এদিকে করতো তাহলে এক বিন্দু থেকে যেন মনে হবে যে ছড়িয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি অপসারী, এখানে অভিসারী, এইভাবে বলা যায়, ওইভাবে বলা যায়, দুইভাবে বলা যায়, দুইভাবে পড়ে রাখো, বইয়ে আছে দুইভাবেই, বিভিন্ন বই বিভিন্ন রকম থাকে, তোমাদের বই যেভাবে আছে সেভাবে ব্যাখ্যা করাই যাবে। এটা পরীক্ষাও আসছিল একবার মাধ্যমিকে মনে হয়। তো উত্তর লেন্সকে অপসারী কেন বলা হয়, নাকি উত্তর লেন্সকে অপসারী আর অবতল লেন্সকে অভিসারী কেন বলা হয়, এটা পরীক্ষা আসে অনেক সময়, পড়ে রাখতে পারবে। ফোকাস, তো এরপর আসে ফোকাসের ধারণায়। ফোকাস, ফোকাস, তো ফোকাস কি, তো আমি অবতল লেন্সের জন্য করছি, সুবিধা হবে। অবতল লেন্সে মনে করি এটা প্রধান অক্ষ আমাদের, এটা মেরু, এটা বক্রতা কেন্দ্র সি, এটা মেরু ও। তো বক্রতা প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের থেকে সমান্তরাল আলোক রশ্মি যদি আসে, তাহলে কী করে অবতল দর্পণ একে এক বিন্দুতে মিলিত করে, একটা নির্দিষ্ট বিন্দুতে কি করে মিলিত করে দেয়। তো যে বিন্দুতে মিলিত করে সেই বিন্দুকে আমরা বলি হলো ফোকাস। তো সমান্তরাল রশ্মিগুচ্ছকে অবতল দর্পণ যে বিন্দুতে মিলিত করে তাকে আমরা বলি ফোকাস। তো আর একই রকমভাবে যদি আমি যদি অবতল দর্পণের কথা ভাবতাম তাহলে কি করতাম, তাহলে এই জিনিসটাই করতাম। মনে করি এই অবতল দর্পণ, এই আমার প্রধান অক্ষ ব্যাকা হয়ে গেল, প্রধান অক্ষ ব্যাকা হয়ে গেল। তো এর সমান্তরাল যদি আলোক রশ্মি আসতো তাহলে এদিকে তো আর যাবে না, এটা কি করবে, এমন করে বেঁকাবে যেন মনে হবে এই বিন্দুতে মিলিত হয়। তো এখানে হলো আমাদের ফোকাস। তো এটা হচ্ছে ফোকাস। ফোকাসের সংজ্ঞা বই আছে আরও ভালো, বই থেকে মুখস্থ করলেই ভালো হয়। তো কি, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে উত্তল লেন্স বা অবতল লেন্স কি করে এক বিন্দুতে মিলিত করার চেষ্টা করে। তো বা উত্তল লেন্সের জায়গা হচ্ছে অপসারণ করে, কিন্তু এক বিন্দুতে, তাকে বলে হচ্ছে আমাদের ফোকাস। যে বিন্দুতে করে সেই বিন্দুকে বলে প্রধান অক্ষের উপরে, অবশ্যই প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে করে সে, তাকে আমরা বলবো হলো ফোকাস। আর মেরুর থেকে ফোকাসের যে দূরত্ব, মেরুর থেকে ফোকাসের যে দূরত্ব তাকে আমরা বলবো ফোকাস, ফোকাস দূরত্ব। মেরুর থেকে ফোকাসের দূরত্বকে আমরা বলবো ফোকাস দূরত্ব। এরপর অ্যাক্টিভিটি ছিল বইয়ে, কিন্তু অ্যাক্টিভিটি তেমন সম্ভব না, তোমরা বাড়িতে করতে পারো, কিন্তু আমাদের কাছে উত্তল দর্পণ বা অবতল দর্পণ নেই। যাই হোক, তো এই পর্যন্ত থাকলো। এরপর যেটা দরকারি সেটা হলো কিভাবে আমরা ছবি আঁকবো,
তার কল্পনা করা। আমি অবতল দর্পণের জন্য করে রাখছি, কারণ এর অনেকগুলো হয় ছবি। উত্তল দর্পণের সব ছবি প্রায় প্রায় একই রকম। যাই হোক, আমি পদ্ধতিটা আগে জেনে রাখি কি করব। তো আমরা প্রথমে কিভাবে আঁকবো, একদম প্রথমে আঁকার জন্য একটা সরলরেখা নেব, স্কেল দিয়ে আঁকবো, এরকম হাত দিয়ে আঁকবো না, স্কেল দিয়ে আঁকবো। সরলরেখা নেব, সেই সরলরেখার মধ্যবিন্দু, সরলরেখার মধ্যবিন্দুতে মধ্যবিন্দু সরলরেখা আঁকবো। সেই সরলরেখাকে কি করব, ইকুয়াল মানে সমান দুই ভাগে ভাগ করে রাখবো। সরলরেখাটাকে সমান দুই ভাগে। যে প্রথম বিন্দু আছে সেখানে কি করব, আমরা আমাদের আয়না আঁকবো। এই যে মনে করি অবতল দর্পণ আছে, তো প্রথমটাতে আঁকবো। মনে করি প্রথম বলছি, এই যে 1 2 3, যদি তিনটা বিন্দুতে ভাগ করি, তা প্রথম বিন্দুতে আঁকবো আমরা দর্পণ। দ্বিতীয় বিন্দুতে আমরা কি করব, এফ লিখবো। আর তৃতীয় বিন্দুতে আমরা 2Fও লিখতে পারি, সুবিধাতে যা হয়, বা আমরা এটাকে সিও লিখতে পারি, তোমাদের সুবিধা যেটা লিখবা। মানে এটা আমাদের বক্রতা কেন্দ্র, এটা ফোকাস, এটা হলো আমাদের মেরু। তিনটাকে আমরা এইভাবে রাখবো। কি করব, প্রথমে আমরা আবার বলছি, প্রথমে কি করব, প্রথমে একটা সরল রেখা নিব, স্কেল দিয়ে আঁকবো। তাকে কি করব, তার মধ্যে একটা অংশকে, বড় দেখে একটা অংশকে নিয়ে একে আমরা কয় ভাগে, একে আমরা দুই ভাগে ভাগ করব, এক ভাগ আর দুই ভাগ। তো এই যে এদিককার যে বিন্দুটা, এটাকে আমরা বলবো ও, এটাকে এফ, আর এটাকে সি বলবো। আর এইখানে আমরা কি করব, এখানে এই বিন্দুটাকে রেখে আমরা একটা বেঁকা দেখে লাইন আঁকবো, যেটাকে কিনা আমরা গোলীয় দর্পণ বলবো, ছবি আঁকার জন্য। তো এই পর্যন্ত তো হলোই। এবার প্রথম নিয়ম, ফার্স্ট নিয়ম কি, যে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে কি করে, মনে করি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এদিকে আঁকি বা এদিকেই আঁকি। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যদি হয়, প্রধান অক্ষ এটা, এই যে ও আসছি, ও সি প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিকে কি করে, আয়না সবসময় ফোকাস দিয়ে পাঠিয়ে দেয়, এটাকেও এদিক দিয়ে পাঠাবে। তো এটা আমাদের প্রথম 1 নাম্বার নিয়ম হলো, সমান্তরাল আলোক রশ্মিকে কি করব, ফোকাস দিয়ে নিয়ে যাব, সমান্তরাল আলোক রশ্মিকে ফোকাস দিয়ে পাঠাবো। এটা প্রথম নিয়ম, মাথায় রাখবো। এবার দ্বিতীয় নিয়মে আসি। দ্বিতীয় নিয়ম কি করব, আমরা এই মধ্যে করছি। দ্বিতীয় জিনিস যেটা আমাদের জানবো সেটা হলো, ফোকাস দিয়ে যদি কোনো সময় আলোক রশ্মি আসে, তাহলে কি করবে, তাকে সমান্তরাল করে দেবে। দ্বিতীয় নিয়ম। তো ফোকাস দিয়ে আলোক রশ্মি আসলে কি করবে, সমান্তরাল। আর সমান্তরাল আলোক রশ্মি আসলে কি করবে, 1 নাম্বার নিয়ম, সমান্তরাল আলোক রশ্মি আসলে ফোকাস দিয়ে, আর ফোকাস দিয়ে আলোক রশ্মি আসলে সমান্তরাল। তাছাড়া আরেকটা নিয়ম, 3টা নিয়ম আছে অ্যাকচুয়ালি। আর যদি বক্রতা কেন্দ্র দিয়ে কোনো বস্তু আসে, আলো আসে, তাহলে দেখবে না, এরকমই যাবে, বক্রতা কেন্দ্র দিয়ে আবার রিটার্ন করবে, দিক দিয়েই যাবে, এমন না যে অন্য দিক দিয়ে যাবে। 3টা নিয়মের মধ্যে 3 নম্বর নিয়ম, আমাদের দরকার নেই এটা। তো প্রথম আঁকার সময় কি, যে সমান্তরাল আলোক রশ্মিকে ফোকাস দিয়ে। দ্বিতীয় পয়েন্ট, ফোকাস দিয়ে আলোক রশ্মি আঁকলে সমান্তরাল। আর তৃতীয় পয়েন্ট হলো, যদি বক্রতা কেন্দ্র দিয়ে আঁকতাম, তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাতে হতো আলোক রশ্মিকে। তো এই 3টা ছবির উপরে, এই 3টা পয়েন্টের উপরে নির্ভর করে আমরা কি করব, আমরা বিভিন্ন বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য কি করব, ছবি আঁকবো অবতল দর্পণের জন্য। তো প্রথমেই আমরা শুরু করি অবতল দর্পণের জন্য। প্রথম ছবি হলো বস্তুর অবস্থান, অসীম দূরত্বে। বস্তুর অবস্থান অসীম দূরত্বে। তো একই রকমভাবে সরল রেখা, মাঝখানে ভাগ করে 3টা রেখা, এখানে হচ্ছে আমাদের আয়না, ও, এফ আর সি। তো বস্তুর অবস্থান অসীম দূরত্বে, যদি অসীম দূরত্বে কোনো বস্তু থাকে, তাহলে আমরা ধরে নিব প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যায়। কাজে এই ছবিটা আমরা প্রথমে এঁকেছিলাম, এটা প্রথম ছবি, 1 নম্বর ছবি। এটা কি হয়, সমান্তরাল আলোক রশ্মি যাবে, আর সেই আলোক রশ্মিকে লেন্স কি করবে, ফোকাসে মিলিত করবে। আবার যদি আরেকটা সমান্তরাল আলোক রশ্মি হতো এখান দিয়ে,
তাহলে একে কী করতো, এটা সমান্তরাল হলো না কিন্তু সমান্তরালই ধরি, আমার হাত নড়বে, যাই হোক একেও লেন্স কী করবে, ফোকাস দিয়ে মিলিত করবে। এটা দ্বিতীয় রশ্মির জন্য চিন্তা করলাম। তো দেখতে পাচ্ছি এক বিন্দুতে মিলিত করে, এটা আমাদের লেন্স বলি কারণ এটা আমাদের আয়না, লেন্স না, আয়না, এটা আমাদের আয়না। তো প্রথম রশ্মির জন্য এটা ছিল, প্রথম রশ্মিকে কী করলো, ফোকাস দিয়ে নিয়ে গেল। দ্বিতীয় রশ্মিকে কী করলো, তৃতীয় রশ্মিকেও ফোকাস দিয়ে নিয়ে গেল। যদি আমি এদিক দিয়ে আঁকতাম, যদি আমি এদিক দিয়েও আঁকতাম তাও একই হতো, তাও একে এদিক দিয়ে নিয়ে যেত, তাকে এদিক দিয়ে নিয়ে যেত, ফোকাস দিয়ে নিয়ে যেত। তো 3 নম্বর রশ্মি যদি আঁকতাম তাও হতো ফোকাস দিয়ে যেত। তো তো এটা প্রথম ছবি, আমরা শুধু 2টা রশ্মি দিয়ে আঁকবো, 3টা রশ্মি আঁকার দরকার নেই। তো কি কি ধর্ম হয়, প্রথমত প্রতিবিম্ব তাহলে কোথায় পাবো, আমরা বলে রেখি যেখানে আলো মিলবে সেখানে প্রতিবিম্ব পাবো। এখানে প্রতিবিম্ব আমরা পাই হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের অবস্থান ফোকাসে। তাহলে এখানে প্রতিবিম্বের অবস্থান হলো ফোকাসে। তাহলে বস্তু যখন অসীম দূরত্বে থাকে প্রতিবিম্বের অবস্থান হয় ফোকাসে। এবার কি কি ধর্ম হবে দেখি। 1 নম্বর ধর্ম হলো কি, দেখবো আলো মিলছে কিনা, যদি আলো মেলে তাহলে হলো সৎ প্রতিবিম্ব। 2 নম্বর হলো দেখতে পাচ্ছি যেটা 1 নম্বর আলো সেটা আসলো এখান দিয়ে গিয়ে নিচে চলে আসলো 1 নম্বর আলো। 2 নম্বর আলো উপর দিয়ে গিয়ে নিচে চলে আসলো। আবার 3 নম্বর আলো যেটা নিচ দিয়ে ছিল সেটা উপরে চলে গেছিলো। তাহলে দেখতে পাচ্ছি নিচেরটা উপরে যাচ্ছে, উপরটা নিচে আসে, মানে এরা অবশিষ্ট। তাহলে লিখবো অবশিষ্ট বা উল্টো লিখবো। দ্বিতীয় পয়েন্ট অবশিষ্ট বা উল্টো লিখবো। 3 নম্বর পয়েন্ট যদি আমি চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি মনে করি এত বড় প্রতিবিম্ব বস্তু ছিল দূরে, সমান্তরাল আসলো কিন্তু মিলে একটা ছোট্ট বিন্দুতে হলো, তো আকারে বস্তুর সাপেক্ষে আকারে ছোট হবে। তো 3টা পয়েন্ট মনে রাখবো, 3টা পয়েন্ট খুব মনে রাখা দরকার। সেটা হচ্ছে কি হচ্ছে, প্রথমত সৎ প্রতিবিম্ব হচ্ছে, দ্বিতীয়ত অবশিষ্ট হচ্ছে, তৃতীয়ত বস্তুর আকারের চেয়ে ছোট হচ্ছে। তো সৎ প্রতিবিম্ব, অবশিষ্ট প্রতিবিম্ব আর বা উল্টো প্রতিবিম্ব বা বস্তুর আকারের চেয়ে ছোট, এই 3টা পয়েন্ট মনে রাখবো অসীম দূরত্বের জন্য। তারপর এবার আমরা কি করবো, আস্তে আস্তে করে বস্তুটাকে ভিতরে নিয়ে আসবো। তাহলে লেন্সে আয়নার কাছাকাছি আনবো। যদি আয়নার কাছাকাছি আনি তাহলে কি হবে, তাহলে বস্তুর অবস্থান 2 নম্বর ছবি, বস্তুর অবস্থান অসীম দূরত্ব ও বক্রতা কেন্দ্রের মাঝামাঝি। বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র, অসীম দূরত্ব ও বক্রতা কেন্দ্রের মাঝামাঝি। তো একইভাবে আমরা ছবি আঁকবো, সরলরেখা আঁকবো, তাকে সমান 3 ভাগে ভাগ করব। এই বিন্দুতে আমরা আয়না আঁকবো। তো দেখতে পাচ্ছি এটা এদিকে অসীম দূরত্ব অনেক দূর পর্যন্ত, আমরা অসীম দূরত্ব আর বক্রতা কেন্দ্র তাদের মাঝামাঝি কোথাও বস্তুকে রাখবো, মনে করি এটা বস্তু। তো এখান থেকে কি করবো, 2টো রশ্মিকে নিব। প্রথম রশ্মি কি করব, সমান্তরাল নিব, এটা আয়না। তোমরা বাড়িতে এটা ভালো করে এঁকে অ্যাক্টিভিটি হিসাবে পাঠাবা হোয়াটসঅ্যাপে। সমান্তরাল রশ্মি, তাকে কি করি আমরা, ফোকাস দিয়ে যাই সমান্তরাল রশ্মি। আর দ্বিতীয়ত ফোকাস দিয়ে যে আলোক রশ্মি যায় সে হচ্ছে সমান্তরাল যায়। তো একই নিয়ম, প্রথমে নিয়ম বলছিলাম, সমান্তরাল যে আলোক রশ্মি যাবে তাকে আয়না কি করবে, ফোকাস দিয়ে পাঠাবে। আর ফোকাস দিয়ে যে আলোক রশ্মি যাবে তাকে আয়না কি করবে, সমান্তরাল করে পাঠাবে। তো দেখতে পাচ্ছি এই 2টো ছবি হচ্ছে, 2টো আলোক রশ্মি মিলছে কোথায়, এখানে মিলছে না, মিলছে এইসব জায়গায়। তো এখানে মাথা মনে করি এটা পি, এটা কিউ,
তাহলে দেখতে পাচ্ছি কিউ এর থেকে আলো মাথার থেকে জোড়া বেরিয়েছিল, এখানে মিললো, তাহলে এখানে হচ্ছে আমাদের কিউ হবে, কিউ ড্যাশ, আর ওটা দিকটা হচ্ছে পি ড্যাশ। তো কি কি ধর্ম? প্রথমত বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায়? প্রতিবিম্বের অবস্থান এখানে কোথায়? ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে। তাহলে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝামাঝি। দুই নম্বর, দেখতে পাচ্ছি আলো যেহেতু মিলছে, এই আলোটা এখানে এসে মিললো, তাহলে হচ্ছে সৎ প্রতিবিম্ব এটা। তিন নম্বর, এটা এদিকে মাথা, আর এই যে এক নম্বর রশ্মি উপর থেকে নিচে চলে আসছে, আর দুই নম্বর রশ্মি যেটাকে নিচে গিয়ে পড়ছিল সেটা এটার উপরে আছে। তাহলে অবশিষ্ট চার নম্বর পয়েন্ট কি হচ্ছে, দেখতে পাচ্ছি এটা আকার এটার থেকে বড়, আমার হাতে আঁকা তাতেই বোঝা যাচ্ছে এটা ছোট আকারে, তো বস্তুর আকারের চেয়ে ছোট, বস্তুর চেয়ে ছোট। তো চারটা পয়েন্ট। তো ঠিক একই রকমভাবে আমরা কি করব, আমরা এবার প্রতিবিম্বকে অসীমে ছিল, বক্রতা কেন্দ্রের থেকে কাছাকাছি আসলো, এবার বক্রতা কেন্দ্রতে নিয়ে আসবো। তাহলে অসীমে ছিল এখানে আসছে, এবার এখান থেকে এখানে আসবে, এরপরে এই দুটোর মাঝখানে আনবো, তারপরে এখানে আনবো, তারপরে এখানে আনবো, বিভিন্ন অবস্থানের জন্য করবো। একই মানে ছবিটা সোজাই, প্রথমে অসীম দূরত্ব ছিল যাকে দেখা যাচ্ছে না, তারপরে আসলো বক্রতা কেন্দ্র আর অসীম দূরত্বের মাঝামাঝি, তারপরে এখন বক্রতা কেন্দ্রতে আসবে, মানে এখন আসবে বক্রতা কেন্দ্রতে, তারপরে আঁকবো বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝামাঝি কোথাও রাখবো, এখানে বা এখানে, এই যেসব জায়গায় রাখি এই দুটোর মাঝখানে, তারপরে রাখবো ফোকাসে এই বিন্দুতে রাখবো, তারপরে ফোকাসের আর আলোক কেন্দ্রের মাঝামাঝি রাখবো, মনে করি এখানে এখানে এসব জায়গায় রাখার চেষ্টা করবো। তো এইভাবে আমরা ছবি কল্পনা করে করে আঁকবো, এগুলো সব কাল্পনিক ছবি, বাস্তবে এরকমই হয়, কিন্তু মানে এরকম আমাদের রেল কল্পনার দ্বারা আঁকবো ছবিগুলোকে। বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে, 3 নম্বর ছবি। তো একই রকমভাবে সরলরেখা আঁকবো, 3টা বিন্দু নিব, প্রথম বিন্দুতে উল্টো সি করে অবতল দর্পণ আঁকবো, এখানে করব, এটাকে ও বলবো, এটাকে এফ বলবো, এটাকে সি বলবো। এবার আমরা জানি, আমরা বলছি প্রথমে যে সিতে বস্তুর অবস্থান রাখছি, সিতে নেই, কাছাকাছি সি এর আছে। তো কি করব, সমান্তরাল আলোক রশ্মি যাবে, তাকে আয়না কি করবে, তাকে আয়না ফোকাস দিয়ে পাঠাবে, আর ফোকাস দিয়ে যে আলোক রশ্মি যায় তাকে আয়না সমান্তরাল করে পাঠায়, তাকে আয়না সমান্তরাল করে পাঠায়। তো দেখতে পাচ্ছি যে প্রথম আলোক রশ্মি গেল সমান্তরাল, তাকে আয়না নিচে পাঠালো, আর যেটা ফোকাস দিয়ে গেল তাকে সমান্তরাল করে পাঠালো। তো ধর্মতে আসি, প্রথম ধর্ম যেটা আমরা দেখতেই পাচ্ছি এর সঙ্গে আলাদা, 1 নম্বর ধর্ম। তো প্রথম ধর্ম যেটা দেখতে পাচ্ছি, প্রথম প্রতিবিম্বের অবস্থান কোথায়, তাহলে প্রতিবিম্বের অবস্থান হলো বক্রতা কেন্দ্রে, প্রতিবিম্বের অবস্থান বক্রতা কেন্দ্রে। 2 নম্বর চিন্তা যদি আসি, প্রতিবিম্ব দেখতে পাচ্ছি যেহেতু আলো মিলল এক জায়গায়, এখানে এই আলোটা, এই 2 নম্বর আলোটা আর 1 নম্বর আলোটা মিলছে এক জায়গায়, এখানে এসে মিলছে, মানে অভিসারী হচ্ছে এক জায়গায়, তারপরে অপসারী হচ্ছে। তো যখন মিলে আলো তাকে আমরা বলবো সদ। তো সদ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। 3 নাম্বার দেখতেই পাচ্ছি, এটার মাথা উপর দিকে, এটা প্রথম রশ্মি মাথার থেকে, আর দ্বিতীয় রশ্মিও মাথার থেকে বেরোছিল,
যেখানে মিলবে তাহলে সেখানে মাথা, তাহলে মাথা নিচের দিকে থাকছে। তো অবশিষ্ট 4 নাম্বার পয়েন্ট হলো 4 নম্বর পয়েন্ট হলো তো বস্তুর আকার আর প্রতিবিম্ব আকার। এখানে ছবি আঁকা আমার হাতে, তো অ্যাকচুয়ালি এরকম হচ্ছে না, কিন্তু বস্তু আর প্রতিবিম্ব কী হয়, আকারে সমান হয়। তো প্রথমে ছোট ছিল, যখন বক্রতা কেন্দ্রতে আসলো তখন প্রথমবার সমান হলো। তো এই ছবিগুলো আঁকা প্র্যাকটিস করবো বাড়িতে, মাধ্যমিকে নাও আসতে পারে, কিন্তু পরে কাজে লাগে অনেক। বক্রতা কেন্দ্রের এই 4টা পয়েন্টও মনে রাখবো, আকারে সমান হয়। আমরা পরে যখন লিনিয়ার ম্যাগনিফিকেশন করব বা তখন দেখবো যে এন ভ্যালু 1-এর সমান হয়। তো বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে। এবার আমরা এখান থেকে আসবো এই দুটোর মাঝখানে, এইসব জায়গায় মাঝখানে। তো তার জন্য ছবি আঁকি, ফোকাস আর বক্রতা কেন্দ্র মাঝে আনবো এরপরে। তো ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে যদি আঁকি তাহলে কি দাঁড়ায়, ছবি আঁকিয়ে রাখি, সি এফ আর ও এখানে, তাহলে এই দুটোর মাঝখানে আঁকবো, এখানে আঁকবো। তো একই রকমভাবে সমান্তরাল আলোক রশ্মি, যেটা কিনা ফোকাস দিয়ে যাবে, আর ফোকাস দিয়ে যাওয়া আলোক রশ্মি যেটা কিনা সমান্তরাল যাবে। বেঁকা হয়ে গেল। যেটা কিনা সমান্তরাল যাবে, সমান্তরাল আঁকা মুশকিল, সমান্তরাল যাবে। তো বস্তুর অবস্থান কোথায়, বস্তুর অবস্থান এখানে তো বোঝা যাচ্ছে না, এটা এখানটা বোঝা যাচ্ছে না। বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র আর ফোকাসের, বক্রতা কেন্দ্র না, বক্রতা কেন্দ্রে না, বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে। দ্বিতীয়ত আলো দেখতে পাচ্ছি এখানটায়, দুটো আলো, তাহলে আলো দুটো মিললো এক জায়গায়, এই বিন্দুতে মিললো, যখন মেলে তখন সৎ প্রতিবিম্ব। এর মাথার থেকে আলো বেরোচ্ছে, যেখান থেকে আলো বেরোচ্ছে সেখানে যদি মেলে সেখানে মাথা, কাজে এটা অবশিষ্ট। আর আকারে সমান না, এবার থেকে আকারে বস্তুর সাপেক্ষে কি হবে দেখতে পাচ্ছি, এটা থেকে এটা দেখে মনে হচ্ছে বড়, তো বড় এরা, তো বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব কি হয়, বড় হয়, বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব বড় হয়। তো 4টা পয়েন্ট মনে রাখবো, বস্তু অবস্থান বক্রতা কেন্দ্রে না, বক্রতা কেন্দ্র, এটা 4 নম্বর ছবি, বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝামাঝি। বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝামাঝি যদি হয়, তাহলে কি করি আমরা, এই একই রকমভাবে প্রথম আলোক রশ্মি সমান্তরাল এঁকে ফোকাস দিয়ে, দ্বিতীয় আলোক রশ্মি ফোকাস দিয়ে এঁকে সমান্তরাল। তো যদি ছবি আঁকি, খাতাও আঁকবা, এঁকে নিয়ে দেখবা কি কি ধর্ম হয়। প্রথমত অবস্থান কোথায় হয়, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝামাঝি হয়, যেখানে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝামাঝি ছিল। ধর্ম সদ হচ্ছে, 3 নম্বর অবশিষ্ট মাথা উল্টা দিকে, আর 4 নম্বর বড় আকার। 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর ছবি যদি আঁকি, 5 নম্বর ছবি যদি আঁকি তাহলে কি হয় দেখি। 5 নম্বর ছবি, বস্তুর অবস্থান কোথায়, ফোকাসে। তো বস্তুর অবস্থান ফোকাসে। তো আমাদের একই রকমভাবে এই আমাদের প্রধান অক্ষ, যাকে কিনা 3 ভাগে ছেদ করব, সি এফ আর ও, ওতে আমরা কি করব, ওতে আমরা আয়না আঁকবো, আয়নাকে শেড করে দেব। তো ফোকাসে যদি বস্তু থাকে, মনে করি এটা বস্তু, তাহলে কি হচ্ছে, প্রথম যেটা সমান্তরাল যায় সেটা কি করে, ফোকাস দিয়ে পাঠায়। আর আমরা এখানে কি করব, এখানে আমরা আলোক রশ্মিকে ওতে আঁকবো, কারণ এখানে তার ফোকাস দিয়ে নিয়ে যেতে পারবো না, এখানে বক্রতা কেন্দ্র নিয়ে যেতে পারবো না, তো আমরা ওতে আঁকবো। এটা প্রথম আলোক রশ্মি, আর আমরা ওতে আঁকবো
একে কি করব, এই অ্যাঙ্গেলটা বের করব কত ডিগ্রি হয়, করে ঠিক একই সমান কোণ এখানে কম্পাস দিয়ে এখানে আঁকবো, সমান কোণ আঁকবো, এটা আর এটা সমান, আলোক প্রতিফলনের সূত্র আই সমান সমান আর, সেখান থেকে তো এই দুটো সমান্তরাল লাগবো। তো দেখবো যে কি হয়, এই রশ্মি আর এই রশ্মি কি হবে, সমান্তরাল হবে, কোথাও মিলবে না, এটা চলতেই থাকবে চলতেই থাকবে, রেল লাইনের মতন সমান্তরাল হবে। তো বস্তুর অবস্থান তাহলে কোথায় পাবো, যেমন আমরা আগে করেছিলাম সমান্তরাল আলোক রশ্মি প্রথমে সৃষ্টি হয়েছিল, প্রথম ছবিতে করেছিলাম যে সমান্তরাল আলোক রশ্মি অসীম দূরত্ব থেকে আসে, তাহলে বলতে পারি যে এটা যদি সমান্তরাল হয় তাহলে অসীম দূরত্বে যা মিলবে। তো আমরা ধরে নিচ্ছি অসীম দূরত্বে মিলছে এদের, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়, প্রতিবিম্বের অবস্থান হলো অসীম দূরত্বে, অনেক যাকে কিনা ছবি এঁকেও শেষ হবে না, অসীম দূরত্বে যেখানেই মিলবে সেখানেই আলো মিলছে, কাজেই সৎ তো হয়ে যাচ্ছে। আর যেখানেই মিলুক সেখানে প্রধান অক্ষর থেকে ছবি যদি আঁকি তাহলে অনেক বড় ছবি হবে, তো অবশিষ্ট হয়ে যাচ্ছে, আর আকারে তো বড় হবে, এটা যদি এখানে হয়, এখানে যদি মিলতো তাহলে তো বড় হতো, আর অসীমে মিললে তো আরও বড় হবে, কাজে আকারও বড় হবে। তাহলে বস্তুর অবস্থান যখন ফোকাসে তখন প্রতিবিম্ব তৈরি হয় কি, অসীম দূরত্বে। আর লাস্ট ছবি এখানে 6 নম্বর ছবি, যেটা হচ্ছে 6 নম্বর ছবি হলো 6 নম্বর ছবি, বস্তুর অবস্থান অসীম দূরত্ব ও মেরুর মাঝামাঝি। তা বস্তুর অবস্থান অসীম দূরত্ব ও মেরুর মাঝামাঝি, তো বস্তুর অবস্থান যদি অসীম দূরত্ব ও মেরুর মাঝামাঝি হয় তার জন্য ছবি আঁকি, তাহলে তার জন্য এই ছবি আঁকি, এটা মুছে দিই, দরকার নেই এটার। তা বস্তুর অবস্থান যদি অসীম দূরত্ব আর মেরুর মাঝামাঝি হয় তাহলে কি হবে, সরলরেখা আঁকি, তাকে সমান ভাগে ভাগ করি, সি এফ আর ও, ওতে আমরা আয়না আঁকবো, ফোকাস আর ওহো, বস্তুর অবস্থান অসীম দূরত্ব বেশি, বস্তুর অবস্থান অসীম দূরত্ব না, বস্তুর অবস্থান ফোকাস ও মেরুর মাঝামাঝি, বস্তুর অবস্থান হবে ফোকাস ও মেরুর মাঝামাঝি। তাহলে ফোকাস আর মেরুর মাঝামাঝি যদি বস্তুকে রাখি, তাহলে এখানে রাখছি বস্তুকে, তাহলে ফোকাস আর মেরুর মাঝামাঝি যদি থাকে বস্তু, তাহলে কি হবে, সমান্তরাল আলোক রশ্মি যেটা থাকে সেটাকে আয়না কি করবে, সেটাকে আয়না ফোকাস দিয়ে পাঠাবে, ফোকাস দিয়ে কারণে ফোকাসটাকে আগে নিয়ে আসি সুবিধাতে, তো ফোকাস দিয়ে পাঠাবে। আর দ্বিতীয় রশ্মি যেটা করবো আমরা, এটা কি করবো, এটাকে মিলবে না এটা অ্যাকচুয়ালি, তো আমরা আগে রাখবো। আর যেটা আলোক কেন্দ্র দিয়ে যায়, আলোক কেন্দ্র মেরু দিয়ে যায়, সেটার জন্য আমরা আই ইকুয়াল টু আর এর সূত্র দিয়ে, প্রতিফলনের সূত্র দিয়ে ছবি আঁকবো, আই ইকুয়াল টু আর এর সূত্র দিয়ে ছবি আঁকবো। তো দেখবো এই দুটা কোনোদিন মিলবে না, এটা আর এটা কোনোদিন মিলবে না, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, চলতেই থাকবে, এদের দূরত্ব বাড়তেই থাকবে। তো কাজে এরা মেলে না, এরা কি হয়, এরা উল্টা দিকে আমরা কি করবো, মনে হবে যেন এই বিন্দুর থেকে অপসরণ ঘটছে। তো যে বিন্দু থেকে অপসরণ ঘটছে, যেখান থেকে অপসরণ এই দিকে ঘটছিল, সেখানে যদি মাথা হয় তাহলে এখানে নিশ্চয়ই আরেকটা মাথা আছে, কিউ ড্যাশ, আর নিচে প্রধান অক্ষতে পি ড্যাশ। তো এই ছবিটা আগেরটার মতন না, একদম আলাদা সবার থেকে। আয়নার ফোকাস আর মেরুর মাঝে যদি কোনো বস্তু থাকে তাহলে কি হবে, সমান্তরাল আলোক রশ্মিকে ফোকাস দিয়ে পাঠাবে প্রথম রশ্মি, আর দ্বিতীয় রশ্মি কি করবে, দ্বিতীয় রশ্মি দেখতে পাচ্ছি, দ্বিতীয় রশ্মি মেরুতে যেটা পড়বে সেটা 2 নম্বর রশ্মি মেরু থেকে বেরোবে। তো এই দুটো কোনোদিন মিলবে না, এদের মাঝখানে দূরত্ব বেড়েই যাচ্ছে, দূরত্ব বাড়ছে। তো এরা এমন মনে হচ্ছে যেন বিপরীত দিকে আয়নার ভিতরে কোনো বিন্দুর থেকে অপসরণ হচ্ছে, কারণ অপসরণ আমরা করেছি, অপসরণ মানে এরকম করে যাওয়া, আলো দেখে যাওয়া, তো অপসরণ হচ্ছে। তো যে বিন্দুতে এখানে যে বিন্দুতে অপসরণ হচ্ছে তাকে কিউ বলছি, এখানে যে বিন্দুতে অপসরণ হচ্ছে তাকে আমরা কিউ ড্যাশ বলছি, আর নিচে প্রধান অক্ষে যে লাইন বিন্দুটা মেলে বস্তুর পাটা, তাকে আমরা পি বলছি, এখানে পি ড্যাশ বলছি।
তো এই ছবি এখানে কোথায় হচ্ছে বস্তুর অবস্থান, তো আয়নার ভিতরে হচ্ছে, এখানে প্রতিবিম্বের অবস্থান আয়নাতে হচ্ছে। এটা মানে এদিকে তো আর কিছু নেই, এদিকে আয়নাই, আয়নার মধ্যেই হচ্ছে। তো বস্তুর অবস্থান যখন ফোকাস ও মেরুর মাঝামাঝি হয় তখন প্রতিবিম্বের অবস্থান হয় আয়নাতে, আয়নার মধ্যেই আমরা পাই। দ্বিতীয়ত আমরা পাই কি, দ্বিতীয়ত দেখতে পাচ্ছি এখানে আলো মিলবে না কোনো সময়, ফাঁকা হতেই থাকবে, তো এটা হচ্ছে অসৎ, অসৎ প্রতিবিম্ব, অসৎ দ অসৎ প্রতিবিম্ব, যাদের কিনা মেলে না, আলো কোনো সময় মেলে না। 3 নাম্বার, এটা বস্তু, বস্তু বস্তুর মাথা উপর দিকে, প্রতিবিম্বের মাথা উপর দিকে, তো এরা সমশীর্ষ, সমশীর্ষ, সবাই মাথা উপর দিকে। 4 নাম্বার পয়েন্ট কি, 4 নাম্বার পয়েন্ট হলো দেখতে পাচ্ছি এটা ছোট, বস্তু ছোট, প্রতিবিম্ব বড়, তো বস্তুর আকারের চেয়ে বড়, বস্তুর আকারের চেয়ে বড় প্রতিবিম্ব। তো এই 4টা পয়েন্ট আমরা মাথায় রাখবো। বস্তুর অবস্থান যখন ফোকাস ও মেরুর মাঝামাঝি হয় তখন প্রতিবিম্বের কোথায় পাই আমরা, আয়নাতে পাই। 2 নাম্বার কি হয়, অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। আগের প্রতিবিম্বগুলো পর্দায় ফেলতে পারতাম, সবকটা পর্দায় পড়ছিল, কারণ দেখতে পাচ্ছি আয়নাতে একটা হচ্ছিল না, এদিকে হচ্ছিল, এদিকে পর্দা থাকে, কিন্তু এগুলো সব এটা আয়নাতে হচ্ছে। আর অসৎ প্রতিবিম্ব তাদেরকে বলি যারা আয়নায়, যারা পর্দায় পড়ে না, অসৎ প্রতিবিম্ব হচ্ছে। 3 নাম্বার, একই দিকে মাথা, অ্যারো, আমরা এই অ্যারোগুলো দেখবো একই দিকে, মাথার থেকে অপসরণ ঘটছিল, যেখানে অপসরণ হবে তাহলে সেটাই মাথা, সমশীর্ষ কাজেই। 4 নাম্বার প্রতিবিম্ব, প্রতিবিম্ব বস্তুর চেয়ে আকারে বড়। তো এই 4টা পয়েন্ট আমরা মাথায় রাখবো। তো এই হলো আমাদের অবতল দর্পণের দ্বারা প্রতিবিম্বের গঠন, আর এটা 4টাই পয়েন্ট মাথায় রাখতে লাগবে। 4টা করে পয়েন্ট আছে সবার, 6টা ছবি, 4টা করে পয়েন্ট, 24টা পয়েন্ট মাথায় রাখতে লাগবে। আর উত্তল দর্পণের জন্য একটা ছবি আসি, বাকি ছবি তোমরা বাড়িতে করবে, করে আমাকে দেখাবে হোয়াটসঅ্যাপে। উত্তল দর্পণের কথায় আসি, যদি উত্তল দর্পণ হয়, একই রকম ভাবে আমি মনে করি যে কোনো একটা জন্য নিয়ে নিচ্ছি আমি। উত্তল দর্পণের ফোকাস অ্যাকচুয়ালি এদিকেও হওয়া উচিত, কারণ ফোকাস এদিকে হবে। তো আমরা উত্তল দর্পণকে এভাবে আঁকবো না, আমরা উত্তল দর্পণকে আঁকার সময় কি করব, উত্তল দর্পণকে আঁকার সময় আমরা বড় দেখে একটা রেখা নেবো, আর মাঝখানে আঁকবো উত্তল দর্পণকে, মাঝে আঁকবো। তো একই রকম ভাবে এদিকে, এদিকে হবে ফোকাস আর বক্রতা কেন্দ্র, কারণ আমার গোলকের অংশ, যেই গোলকের অংশ সেই গোলকের অংশ ভিতরে থাকবে। তো মনে করি একই দূরত্বে, মনে করি এখান থেকে কোনো বস্তু যদি থাকে এইসব জায়গায়, তাহলে কি হবে, প্রথমত আলো এসে পড়বে, কিন্তু উত্তল দর্পণ তার এদিকে নিয়ে আসবে না, উত্তল দর্পণ কি করবে, ফোকাসে দেখানোর চেষ্টা করবে। আর একই রকম ভাবে যদি উত্তল দর্পণে কি করি, আর একই রকম ভাবে যদি বক্রতা কেন্দ্রতে করি, মেরুতে যদি কোনো বস্তু আলো এসে পড়ে, রশ্মি এসে পড়ে, তাহলে কি হবে, এই I = R অনুযায়ী আমরা ছবি আঁকবো, কম্পাস দিয়ে এই কোণটাকে মেপে এখানে একটা কোণ আঁকবো, তাহলে ডটেড লাইন টেনে দেখবো এখানে ছবি হয়। তো যে কোনো বস্তুর জন্য উত্তল দর্পণে আমরা যদি ছবি আঁকি, সব বিভিন্ন অবস্থানের জন্য, এখানে আঁকি, এখানে আঁকি, এখানে আঁকি, তাহলে দেখবো যে কোনো অবস্থানের জন্য মেরু আর ফোকাসের মাঝামাঝি সবসময় বস্তু পাবো, প্রতিবিম্ব পাবো। এই প্রতিবিম্বর একই ধর্মগুলো সবই এক, অসৎ প্রতিবিম্ব। প্রথমে আসি, অবস্থান কি, অবস্থান হলো হচ্ছে ফোকাস ও মেরুর মাঝামাঝি, মাঝি, আর অবশ্যই আয়নার মধ্যে। 2 নাম্বার পয়েন্ট হলো হচ্ছে অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব। 3 নাম্বার পয়েন্ট, যেহেতু আলো মিলছে না এখানেও, অসৎ। 3 নাম্বার পয়েন্ট হলো অবশিষ্য, না সমশীর্ষ, এটা সমশীর্ষ।
কারণ একই দুজনের মাথায় উপর দিকে সমশীর্ষ। 4 নম্বর পয়েন্ট হলো, 4 নম্বর পয়েন্ট, সবসময় দেখবো বস্তুর চেয়ে আকারে ছোট, বস্তুর চেয়ে আকারে ছোট সবসময় হয়। তো এই 4টা পয়েন্ট মনে রাখবো যে কী কী ফোকাস ও মেরুর মাঝামাঝি থাকবে সবসময়, অসৎ হবে আর সমশীর্ষ হবে, আর বস্তু সবসময় প্রতিবিম্বের চেয়ে আকারে বড় বা প্রতিবিম্ব সবসময় বস্তুর চেয়ে আকারে ছোট হবে। এই 4টা পয়েন্ট সবসময় মনে রাখবো। এটা অবতল দর্পণের জন্য। এটা দেখতে পাচ্ছি অবতল দর্পণ সবসময় ভিতরে হয়, আয়নার মধ্যে হয়। এই জন্য আমরা দেখবো মোটরসাইকেল বা গাড়িতে যে হ্যান্ডেলের পাশে যে কাঁচ থাকে হ্যান্ডেলের পাশে, এগুলো সব কি হয়, অবতল দর্পণ হয়, উত্তল দর্পণ হয়। এগুলো সব উত্তল দর্পণ হয়। উত্তল দর্পণের একটা ব্যবহার হয়ে গেল। গাড়ির রিয়ার ভিউ মিরার হিসেবে আমরা কি করি, উত্তল দর্পণকে ব্যবহার করি। ঠিক একই রকমভাবে অবতল দর্পণ যেহেতু বড় জিনিসকে ছোট করা যায় বা ছোট জিনিসকে বড় করা যায়, বিভিন্নভাবে ব্যবহার করা যায়। আমরা ডেন্টিস্টের দোকানেও ব্যবহার হয়, ডেন্টিস্টের ক্লিনিকে ব্যবহার হয় অবতল দর্পণ। তো আজকে এই পর্যন্তই থাকবে। এর পরের দিন আমরা লেন্স সম্বন্ধে পড়বো আর লেন্স সম্বন্ধে ছবি আঁকবো। এর পরের দিন আমরা আগে প্রতিসরণ করবো, তারপরে লেন্সে যাব। প্রতিসরণ আগে করে নিয়ে তারপরে আমরা লেন্সের দিকে আগাবো।